তোমার মনে নেই বাবা, তুমি তুমি পাহাড় খুব ভালোবাসতে। তুমি মাঝে মাঝে পাহাড়ে চলে যেতে, আর শেষবার যখন তুমি পাহাড়ে চলে গেলে আর ফিরলে না, তখন আমি সবে কলেজে ভর্তি হয়েছি বাবা। তুমি চলে যাওয়ার পর আমরা মালদা ছেড়ে চলে আসতে বাধ্য হই, কাকার বাড়িতে এসে থাকি। সেখানে কত অসম্মান, কত নিগ্রহ সহ্য করতে হয়েছে আমাদের। মা এখনো ওই অসম্মানের মধ্যেই রয়েছে বাবা। আমি এখনো মাকে নিজের কাছে এনে রাখতে পারিনি, আমার কোনো উপায় ছিল না আসলে। এই তো বাবা, এখন তুমি এসে গেছো, আমার জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। বড় অসম্মানের মধ্যে দিন কাটছে বাবা, বড় অপমান নিয়ে বেঁচে আছি। ও বাবা, বাবা আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও, আমাকে ছুঁয়ে বলো যে তুমি কখনো আমাকে চিনতে না। বলো তুমি কখনো আমাকে দেখোনি, আমার দিকে তাকিয়ে বলো বাবা। বাবা, তোমার মনে আছে তুমি আমাকে রবি ঠাকুরের কত কবিতা পড়ে শোনাতে? তুমি তো বলতে আমাকে বলতে যে কবিতাগুলো জোরে জোরে আবৃত্তি করে তোমাকে শোনাতে, মনে আছে বাবা? ওই যে ওই কবিতাটা বাবা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, মনে আছে বাবা? মনে আছে তোমার? বলো না বাবা। চিত্ত 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 যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবা সর্বরী, দিবস সর্বরী, দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে নির্বারিত স্রোতে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। চাঁদু, সকাল সকাল কোথায় গেছিলি? কি হলো চাঁদু? একটা প্রশ্ন করেছি আমি, সকাল সকাল ওকে নিয়ে কোথায় গেছিলে? কাজ ছিল। কাজ ছিল সে তো আমি জানি, কিন্তু কি কাজ ছিল সেটাই তো জানতে চাইছি আমি। দেখো দাদা, তুমি আমার চেয়ে বয়সে বড়, সম্মানেও বড়, কিন্তু আমিও তো কোনো কচি খোকা নই। একটা বয়সের পরে বাবা মারাও বেশি প্রশ্ন করে না ছেলে মেয়েদের। তোমাকে তো বললাম আমি একটা কাজে গিয়েছিলাম, তার মানে এইটুকুই বলার প্রয়োজন, এর বেশি বলার প্রয়োজন মনে করছি না তোমাকে। এইটুকুই তুমি শুনবে, এর বেশি তোমার শোনার প্রয়োজন নেই। বাহ, এর মধ্যে তোমার ভাইকেও হাত করে নিয়েছে। কি ভাষায় কথা বললে দেখলে? চাঁদু, এই কথাগুলো তুই আমাকে বললি সবটাই আমার জানা। তোর ব্যক্তিগত ব্যাপার হলে আমি হয়তো তোকে প্রশ্ন করতাম না। আমি তোকে জিজ্ঞেস করছি কারণ তুই রাধারানীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিস এবং বাড়িতে ফিরেছিস, তাই জিজ্ঞেস করাটা আমার দরকার, আর তুই বাধ্য আমাকে জবাব দিতে। না না দাদা, বাধ্য নেই। যা ও ঠাকুরপো, তোমার দাদাকে শুধু দেখি, আমি তার কোন কালের কে, যে আমি কোথায় গেছি না গেছি সে জানতে চাইছে, খবরদারি করছে। শোনো, এসব প্যাঁচের কথা বলে না কোনো লাভ নেই। আমরা খুব ভালো মতো জানি তুমি কোথায় গেছিলে। জানোই যখন ননদিনী তখন সুদর্চ কেন বলে দিগনি? হ্যাঁ জানো যখন, তো তখন তো মিটেই গেল। চাঁদু,
বাইরের একটা মহিলার জন্য নিজের ভাইদের মধ্যে ঝামেলাকে প্রশ্রয় দিও না। এই বাইরের মেয়েটা ছিল বলেই আজ অব্দি আমাদের এই বাড়িতে হাঁড়ি ভিন্ন হয়নি দাদা। এই কথাটা তুমি আশা করি স্বীকার করবে। চাঁদু, তোমার সমস্যা কি? সমস্যাটা কি আমি সেটা বুঝতেই পারছি না। রাধারানী বলেছে তোমাকে এই বাড়ির খানিকটা লিখে দেবে, তাই ওর হয়ে কথা বলছো? দেখো বৌদি, আগে নিজের দিদিকে দিদি বলে ডাকার সভ্যতাটা অর্জন করো, তারপর তোমার সঙ্গে বাকি কথা বলবো। এরপর না তোমাকে আমার বৌদি বলে ডাকতে অসুবিধা হবে, জানো তো। মানে ধরো যদি কাল সকাল থেকে হঠাৎ আমি তোমায় শ্রেষ্ঠা বলে ডাকা শুরু করি, কেমন লাগবে? খারাপ লাগবে তো, কানে লাগবে, শখ লাগবে, আমারও লাগে। তুমি যতবার তোমার বড় দিদিকে নাম ধরে রাধারানী বলে ডাকো, আমারও এরকমই খারাপ লাগে। আগে নিজের দিদিকে দিদি বলে ডাকা অভ্যেস করো, তারপর তার বিষয়ে জানতে চাইবে। ছোটা, কি হল তোর? না মানে তোকে তো দেখছি এই মহিলা পুরো বশ করে ফেলেছে। আচ্ছা সোজাসুজি বল না, বল না, তোরা কাকনের সঙ্গে দেখা করতে গেছিলি। কাকন তোদের এতটাই প্রিয়, সে যদি নিষিদ্ধ পল্লীতে যায় তোরা সেখানেই যাবি দেখা করতে, কথাটা স্বীকার কর। দেখ, কাকন যদি কোনো নরকেও গিয়ে থাকে, সেটা যে ও নিজের দোষে যায়নি বা নিজের কারণে যায়নি, সেটা আমি খুব ভালো করে জানি। আমি খুব ভালো করে জানি যে সেখানে তোদের মতো কিছু পিশাচ ওকে পাঠিয়েছে। আশা করি তুইও সেটা বুঝতে পারছিস। তুই তো ছোট বৌদির মতো বোকানোর সাহানা, তোকে তো বুদ্ধিমতী ভাবতাম। তুই কেন বুঝতে পারছিস না যে আমি ধরে ফেলেছি ব্যাপারটা? সেম অন ইউ। আচ্ছা ঠাকুরপো, তুমি হেতা ডাইরে ওদের সঙ্গে কথা বলে কেন সময় নষ্ট করছো বলে দিন? সকাল থেকে তোমার মেলা খাটাখাটনি হয়েছে, এখন নিজের ঘরে যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। সকাল থেকে তো তোমার পেটে কিছু পড়েনি কো। কতবার আমি কইলুম, আমি তো বাইরের খাবার খাইনি কো, ঠাকুরপো তুমি কিছু খাও, কিছুতেই খেলে নে। উকিল বাড়িতে যে চা মিষ্টি দিল, আমি তো কোনোদিন লোকের বাড়িতে খাইনি কো, তুমি তো ছুঁয়েও দেখলে নে। তুমি তো জানোই বড় বৌদি ওই রকম কোনোদিনও লোকের বাড়িতে কিছু খায় না, তা বলে তুমি খাবে নে? আমি না হয় এই বয়সে স্বভাব বদলাতে পারবো নি, তা বলে তুমি কষ্ট করে থাকবে বলো দিগনি? উকিল বাড়ি? দাদা, ওরা উকিল বাড়ি গিয়েছিল? হ্যাঁ গিয়েছিলুম। এই বাড়িতে কোথাও তো নেই কার নেই কো যে হেতা থেকে উকিল বাড়ি যেতে পারবে না। আরে বাপু, আমি তো থাকি উকিল বাড়িতে। কি প্রয়োজন ছিল সেখানে? নিশ্চয়ই তেমন কোনো প্রয়োজন ছিল যার জন্য উকিল বাড়ি যেতে হয়েছিল। হোতা কি প্রয়োজন ছিল তার জন্য তোর কি প্রয়োজন বল দিগনি ছুটকি? দেবজিৎ, তোমার সর্বনাশ করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এখনো বলছি সাবধান হও। কে আমার সর্বনাশ টানবে? কে আমার সর্বনাশ করবে? এই মহিলা ওই একটা উকিলের বাড়িতে গিয়ে আমার সর্বনাশ টেনে আনবে? এই শহরে এমন কোনো উকিল নেই যে দেবজিৎ ব্যানার্জির সর্বনাশ করতে পারে। আর উকিল খরচা চালাবে কি করে? হ্যাঁ, ওর কোন মান্থলি ইনকাম আছে যেখান থেকে টাকা দেবে উকিলকে? বাট মামলাটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর তো একটাই মামলা জীবনে, দেবজিৎ ওকে ছেড়ে দিয়েছিল, ওর কোনো দোষ ছিল না, ও বঞ্চিত, এই একটাই মামলা। আর কি? দূর হ, আমি কি তোর স্বামীকে চেয়েছি নাকি? তোর স্বামীর মুখের দিকে আমি কোনোদিন ঘেন নাই তাকাইনি। একবারও ভেবে দেখিসনি যে আমার তো অন্য কোথাও থাকার কথা, তোদের ঘরে কেন পড়ে আছি, কিভাবে পড়ে আছি? হ্যাঁ, কে আমাকে ধরে রেখেছে হেতা? তোরাই বা হেতা কেন পড়ে আছিস? তোরা তো সকলে চাকরি বাকরি করিস, টাকা পয়সা আছে, অন্য কোথাও ঘর দেখে চলে যেতে পারিস, শুধুমাত্র সম্পত্তির লোভে পড়ে আছিস হেতা? তা নয় কো, তোমার স্বামী একদম টনটনে জ্ঞান আছে ওনার। ওনার শেষটাকেও চাই, ওনার রাধারানীকেও চাই। উনি খুব ভালো করে জানে রাধারানী ছাড়া এই সংসারটা চলবে না, তাই রাধারানীকে ছাড়াও যাবে না, আর শেষটাকেও ছাড়া যাবে না, বুঝেছিস? ওনার দু নৌকোতেই চলতে হবে। যদি আমি কথাটা সত্যি বলে না থাকি তাহলে স্বামীকে, শুধু শুধু তোর স্বামীকে। দাদা তুমি প্লিজ কিছু বলো, চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি?